কালকের মধ্যে যেভাবে ওকে একজন স্টান্টম্যান নিয়ে আসবে, যে ওই হিরোর ডামি হবে, ওই আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাবে। শোনো, তাতে যদি 20,000 টাকার বেশি দিতে হয় আমি 30-40 যা হয় দেবো। যাও যাও, খুঁজে নিয়ে এসো। কি বললেন উনি? আগুনের ওপর হাঁটলি উনি 30,000 40,000 যা চাইবো দেবেন? খালি হাতে ঘুরছিল? তাহলে কি গোমরামুখর সব শাড়ি বিক্রি হয়ে গেছে? বাবা, তোমার সাথে কি গোমরামুখর কথা হয়েছে বাবা? না না না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমার বিশ্বাস গোমরামুখ কাল ঠিক টাকা নিয়ে আসবে বাবা। তোমার দেওয়ার শর্ত ও ঠিক পূরণ করবে। কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না যে? পারবে তো আমার শর্ত পূরণ করতে? আমি পারবো। আমি আপনাকে কথা দিলাম, কাল রাতের মধ্যে আপনার পারমিশন নিয়ে আমি রাধাকে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব। আমি আসছি। এটাই তো শুনতে চেয়েছিলাম কৃষ বাবা। তোমার মুখে এই পারবো কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। জানো তো কৃষ বাবা, কিছু কিছু লড়াইতে হেরেও শান্তি। বাবার সঙ্গে ছেলের যখন লড়াই হয় তখন বাবা প্রতি মুহূর্তে চায় যে তার ছেলেটাই জিতুক। আমিও তাই চাই বাবা। আমি চাই এই লড়াইতে তুমি আমাকে হারিয়ে দাও, কারণ তোমার এই জিত তো তোমার একার জিত নয়, আমার রাধা মায়েরও জিত। আমি চাই তুমি কাল আমার মুখের ওপর ওই 10,000 টাকাটা ছুঁড়ে মারো আর নিজেকে নির্দোষ প্রমাণ করে রাধার হাত ধরে তুমি আমার চোখের সামনে দিয়ে চলে যাও। আমি এটাই চাই কৃষ বাবা। কৃষ বাবা, বুকের ওপর পাথর চাপা দিয়ে আমি তোমাদের বড্ড কষ্ট দিয়েছি, খুব কঠিন পরীক্ষা নিয়েছি তোমাদের। এই বুড়ো ভাবটাকে ভুল বুঝো না বাবা, ভুল বুঝো না। শ্যামল, কাল কিন্তু আগুনের একটা সিনটা আছে, তোমার স্টান্টম্যান রেডি আছে তো? না মানে, ও আপনি চাপ নেবেন না দাদা, আমি ঠিক ব্যবস্থা করব। দেখলে তো, দেখলে তো, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কাল সকাল 10টার মধ্যে শুটিং, আর তুমি এখন বলছো যে তোমার স্টান্টম্যান নাকি আসবে না। আমি কি করব বলুন তো দাদা? এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আমার স্টান্টম্যান স্টান্ট দিতে গিয়ে আইসিইউতে ভর্তি আছে। এদিকে আমার শুটিংটা তো ভেন্টিলেশনে পাঠিয়ে দিলে। হ্যাঁ, কাল সকাল 10টার মধ্যে যদি স্টান্টম্যান না এসে পৌঁছে না, তাহলে তো ডিরেক্টর একদম প্যাক আপ দিয়ে দেবে। প্রডিউসারে কতটা লস হবে জানো? তাছাড়া আমার চাকরিটাও যাবে। কালকের মধ্যে যেভাবে ওকে একজন স্টান্টম্যান নিয়ে আসবে, যে ওই হিরোর ডামি হবে, ওই আগুনের মধ্যে দিয়ে হেঁটে যাবে। শোনো, তাতে যদি 20,000 টাকার বেশি দিতে হয় আমি 30-40 যা হয় দেবো। যাও যাও, খুঁজে নিয়ে এসো। কি বললেন উনি? আগুনের ওপর হাঁটলি উনি 30,000 40,000 যা চাইবো দেবেন? আমার তো রাধাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে 30,000 টাকাই দরকার। এখন তো আমি নিঃস্ব, একটা পয়সাও নেই আমার হাতে। হাতে মাত্র আজকের রাতটা পড়ে আছে। কালকের মধ্যে আমায় দুলাল আঙ্কেলের দেওয়া 10,000 টাকার শর্ত পূরণ করতে হবে। সুবল তাঁতির শাড়ির দাম ফেরত দিতে হবে। আমাকে আজ রাতের মধ্যেই 30,000 টাকা রোজগারের ব্যবস্থা করতে হবে। আর সেটা একমাত্র সম্ভব হতে পারে যদি আমি এই স্টান্টম্যানের কাজটা নিয়ে আগুনের ওপর হাঁটি। কিন্তু আমি তো আগে কখনো স্টান্ট করিনি। শিখে নেব, শিখে নেব। রাধার জন্য আমি সব করতে পারবো, সব করতে পারবো। হাঁ করে মুখ দেখছো কি? যাও, আমি জোগাড় করে নিয়ে এসো। যেখান থেকে হোক তোমাকে জোগাড় করে আনতে হবে। যাও। দাদা দাদা, আমার একটা কথা ছিল। এই কাজের সময় এই দাদা করে বিরক্ত করো না তো। কোনো অভিনয় টভিনয় হবে না, যাও। আরে দাদা, অ্যাকচুয়ালি আমি যদি এই আগুনের ওপরে হাঁটা স্টান্টটা করে দিই। আরে বললাম, কি বললেন? আপনি স্টান্ট করবেন? আমাকে একটা চান্স দিন, আমি করে দেবো। আপনি তো আমার
কপাল খুলে দিলেন। তাছাড়া আপনার চেহারার মধ্যে বেশ একটা বেড়ে হিরো হিরো ব্যাপার আছে। দাদা, আপনি আমাকে শুধু একবার ইনস্ট্রাকশন দিয়ে দেবেন, আমি সেই ইনস্ট্রাকশনের মতো হেঁটে দেবো। ব্যাস, তাহলে তো আমার চাকরিটা বেঁচে গেল। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার এই কাজের জন্য 30,000 টাকা দিতে হবে। 1 টাকা কম হলেও চলবে না। আর কালকে এই স্টান্টটা হয়ে যাওয়ার পর আমার সঙ্গে সঙ্গে হাতে ক্যাশ চাই। ক্যাশ ক্যাশ 30,000 টাকা দেবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। আমি আমি রাধাকে বিষ মেশানো জল দিইনি স্যার। কিন্তু ক্রিসের হাতে যে বটলটা ছিল তাতে তো বিষ ছিল। আমি জানতাম না, আমি জানতাম না ওতে ওতে বিষ মেশানো ছিল। তাহলে কোর্টে যে তুই বয়ান দিয়েছিলি যে ক্রিস যে জলটা রাধাকে দিয়েছিল তাতে নাকি বিষ মেশানো ছিল, হ্যাঁ? ক্রিস তোকে বটলটা রাখতে দিয়েছিল, বলেছিল প্রয়োজনে চেয়ে নেবো। হ্যাঁ, না মানে দেখ, আমি এসব মানে ফানে না কিছু জানতে চাই না। সোজা কথায় বল, কে তোকে ক্রিসকে ফাঁসানোর জন্য ভাড়া করেছিল? বল বল, কার কাছ থেকে টাকা খেয়ে তুই ক্রিসের এগেন্সটে বয়ান দিয়েছিস? বল 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 এক্ষুনি, কিন্তু নইলে 3rd ডিগ্রি চালু করবো। বল। আমি কিছু জানি না স্যার, বিশেষ করে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার। এই, একে উল্টো করে চলো। না স্যার, এমনটা করবেন না স্যার, আমি মরে যাবো স্যার। তাহলে সত্যিটা বল না, কে তোকে ক্রিসকে ফাঁসানোর জন্য টাকা দিয়েছিল? বল। বিশেষ করে স্যার, আমি তার মুখ দেখিনি। সে একটা কালো চাদরে মুখ ঢেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল কাটোয়ায় পয়লা বৈশাখের ফাংশনের পর। এসে আমায় বেশ কিছু টাকা দিয়ে বলল আমি যেন রাধার বর ক্রিস ব্যানার্জির বিরুদ্ধে কোর্টে গিয়ে বয়ান দিই আর বলি ওই রাধাকে বিষ মেশানো জল দিয়েছে। যে তোকে টাকাটা দিয়েছিল তার নামটা বল হারু। আমি সত্যি বলছি, আমি তার নাম ঠিকানা কিচ্ছু জানি না, মুখটা পর্যন্ত দেখতে পাইনি। একবারই তার সঙ্গে দেখা হয়েছে, আর যোগাযোগ হয়নি। শুধু একটা কথাই বলতে পারি স্যার, সে ছেলে নয়, সে মহিলা। মহিলা? দাদা একটু শুনুন, বলছি স্টান্টম্যান সবসময় প্রফেশনাল লোককে দিয়ে করাতে হয়। এরকম এলি তেলি যে কেউ এলো তাকে দিয়ে করানোকে ঠিক হবে? তো কি করবো, উপায় নেই যে। আরে বাবা, অনেক টাকা খরচ হয়ে গেছে, প্রডিউসারকে জবাব কি দেবো? আচ্ছা দাঁড়া দেখি, আয়। ও ভাই, বলছি কাজটা করতে পারবে তো? হ্যাঁ দাদা, আমি পারবো। আমি আপনাদের কোনো রকম বিপদে ফেলবো না, কাজটা আমার দরকার। কাজটা তোমার দরকার, আমাদের স্টান্টম্যান দরকার। তা কি গো, তুমি কনফিডেন্ট তো? মানে কাজটা পারবে তো? স্টান্ট দেওয়ার সময় ভয় টয় পেয়ে যাবে না তো? না না দাদা, আমি যখন বলেছি তখন আমি করব। কিরে, ফাইনাল করে দিই? হ্যাঁ করে দাও। তা ও ভাই, বলছি যে তোমার নামটা কি? আমার নাম ক্রিস। ক্রিস? এই একটা হিন্দি সিনেমা দেখেছিলাম জানো, সেই সিনেমার যে হিরো ছিল তার নামও ক্রিস, সেখানে হেভি স্টান্ট ছিল। তা তোমার পুরো নামটা কি, মানে ক্রিস কি? আমি যদি এখন আমার আসল নামটা বলে দিই আর ওরা যদি আমার নামটা চিনে ফেলে, কোনোভাবে আন্দাজ করে নেয় যে আমি এসবি গার্মেন্টসের মালিক ক্রিস ব্যানার্জি, তাহলে তো মুশকিল। হয়তো কাজটাও আমার হাতছাড়া হয়ে যাবে। কি হলো, নাম জিজ্ঞেস করতেই ভেবলে গেলে যে? ভয়টাই করছে? ভয় করলে কিন্তু আগে থেকে বলে দাও। না না দাদা, তেমন কিছু নয়। আমার নাম ক্রিস বেরা। ক্রিস বেরা? সে যাকগে। এই ছোটু, তুই দাদা ফোন নাম্বারটা লিখে নে। আচ্ছা হ্যাঁ দিন, আমি লিখে দিচ্ছি। কাল সকাল 8টায় কল টাইম, সকাল 8টার মধ্যে কিন্তু ঢুকে পড়ো। তা তোমার বাড়ি কত দূর, মানে কাছে পিঠেই? বাড়ি কাছে না, একটু দূরে আছে। এখান থেকে ঘন্টাখানিকের রাস্তা। ও, তাহলে এক কাজ করো, দুগ্গা বলে আজ বেরিয়ে পড়ো। কাল কিন্তু সকাল 8টার মধ্যে ঢুকে পড়ো, দেরি করো না কিন্তু। হ্যাঁ ওকে, আপনি আমার টাকাটা রেডি রাখবেন। এই শ্যামল গোচাইতে কথা ইস কথা। ঠিক আছে দাদা, তাহলে আমি আসি।
ও অনেক বড় ফাঁড়া থেকে বেঁচে গেছি। দাদা, লোকটাকে যেতে দিয়ে মোটেও ঠিক করলেন না। কালকে যদি হুট করে মাইন্ডটা চেঞ্জ করে বসে, যদি না আসে তখন কি করবেন আপনি? এটা তো ভালো কথা বলেছিস। হ্যাঁ, আজকে একটা কিছু বলে হোটেলের মধ্যে রেখে দিন। কালকে ঠিক সময়ে কাজ করিয়ে তারপর ছাড়বেন। ঠিক আছে, তুই এক কাজ কর, তাড়াতাড়ি ছোটটাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ দাদা, কিসদা, ও দাদা। হ্যাঁ, কি হলো? বলছি যে তুমি তো বলে তোমার বাড়ি অনেক দূরে, তা তুমি এখন বাড়ি যাবে, আবার কাল সকালবেলা আসবে, ধকল তোমারই যাবে। তার থেকে এক কাজ করো না, তুমি আমাদের সঙ্গে আজকে হোটেলে থেকে যাও। তোমাকে পেলে আমরা ওই রিহার্সালটা একটু করে নিতে পারবো। এত রাতে কি গাছতলায় ফিরে গিয়ে রাধা দেখা পাবো আমি? তার চেয়ে এদের সঙ্গে থাকলে ফোনটা চার্জ দিয়ে রাধাকে ফোন করতে পারবো। তাছাড়া আমি চলে গেলে যদি ওরা আমার জায়গা অন্য কাউকে নিয়ে নেয়? কি ভাবছো ভাই? আমাদের এখানে এসি হোটেল আছে, চমৎকার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, তুমি থেকে যাও। ঠিক আছে, আমি থাকবো। এই তো ফার্স্ট ক্লাস। এই ছোট, দাদার জন্য একটা ভালো চা বল। আচ্ছা, না না দাদা, আমি চা খাই না। ঠিক আছে, তাহলে ঠান্ডা বলে দিই। আর হ্যাঁ দাদা, রাতে ওই মাটন মিল বলে দিই। না না দাদা, অত কিছু দরকার নেই, ও যা হয় আমি খেয়ে নেবো। আপনি শুধু আমার জন্য একটা চার্জারের ব্যবস্থা করে দেবেন। অ্যাকচুয়ালি আমার ফোনে চার্জ নেই, আমি ফোনে চার্জ দেবো। কি যে বলেন, আপনি আমাদের জন্য ওই আগুনের উপর দিয়ে দৌড়তে রাজি হয়ে গেলেন, আর আপনার জন্য একটা চার্জারের ব্যবস্থা করতে পারবো না? আপনি হোটেলে চলুন, হোটেলে গিয়ে আপনাকে চার্জারের ব্যবস্থা করে দেবো। আপনি ফোনে চার্জ দিয়ে বাড়িতে বলে দেবেন যে আজ বাড়িতে আপনি ফিরছেন না। ঠিক আছে, চলুন চলুন, আয়। রাধা সকাল থেকে অনেকবার ফোন করেছে, নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। ফোনে চার্জ দিয়ে আমাকে সবার আগে রাধার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, রাধার সাথে। আসুন আসুন স্যার, এই আপনার ঘর। এ ছোটু, এসি রিমোটটা কোথায়? এসিটা চালিয়ে দে। না না দাদা, এসি লাগবে না, আপনি প্লিজ আমাকে চার্জারটা দেবেন। ও হ্যাঁ হ্যাঁ, এই তো চার্জার আমার পকেটেই রয়েছে, নিন। এবার ফোনে চার্জ দিয়ে যত খুশি বাড়িতে কথা বলুন। বাড়িতে বউ আছে নিশ্চয়ই? আর সোনামণি, একটা কথা বলো স্যার। বলছি এই স্টান ফান্ডের ব্যাপারে ম্যাডামকে কিছু জানানোর দরকার নেই, বোঝেনি তো? মেয়ে মানুষেরা এমনি একটু ভীতু হয়, এসব শুনে হয়তো। না না, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনি চিন্তা করবেন না শ্যামলবাবু, সিচুয়েশন যাই হোক না কেন আমি কাল স্টান্টটা করব। আপনি শুধু ওই 30,000 টাকা ক্যাশটা রেডি রাখবেন। দাদা, ভদ্রলোকের এক কথা, একবার যখন বলেছি ক্যাশটা রেডি রাখবো তো ক্যাশটা রেডি রাখবো। আপনি একদম টেনশন করবেন না, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। কাল সকালে শুটিংয়ে দেখা হচ্ছে আপনার সাথে। শুনুন, নার্ভাস হওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নেই। একটা কথা মনে রাখবেন স্যার, কাজটা ছোট কিন্তু খুব সম্মানের। একবার যদি স্টান্টম্যান হিসেবে আপনার নাম হয়ে যায় না, তারপর তো শুধু টাকাই আর টাকা। আজ 30,000 তো কাল 50,000, কাল 50,000 তো পরশু 1 লাখ, বুঝতেই তো পারছেন। ছোটু, বসের খাবারটা ঘরে পাঠিয়ে দে। আচ্ছা, আসি বস, গুড নাইট। গুড নাইট। চল ছোটু। ছোটু, সারা রাত না ঘরটার উপর নজর রাখবি। বলা যায় না, ফাইট মাস্টারকে যা ভয় দেখিয়েছে, মাঝরাতে ভেঙেও পড়তে পারে। না না, আমি সারাতেই নজর রাখবো। দরকার হলে মাঝরাতে এসে বাড়ি থেকে ছিটকি লাগিয়ে দেবো। বাচ্চাধন কালকে টের পাবে। আগুনের উপর দিয়ে হাঁটা, চারটিখানি কথা নাকি, হেভি রিক্স। জানি তো। শোন, সেই জন্য না কাল সকালবেলা আমাকে মনে করাবি, শরীরটাকে দিয়ে একটা ওই বন্ড পেপারে সাইন করাতে হবে। তাতে লেখা থাকবে যে স্টান্ট দেখাতে গিয়ে আমার যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা প্রাণহানি ঘটে, তার জন্য শুটিং পার্টি কোনোভাবেই দায়ী থাকবে না। এখন চল। ও মা গো, ও আর পারি না বাবা, খাটতে 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 প্রাণ আমার অতিষ্ঠ হয়ে গেল। ও বাড়িতে 3-3খানা দুমসি মেয়ে আছে, অথচ মাকে সাহায্য করার বেলা কেউ নেই। ওই এক রাধা, নুলো, ডান হাত অকেজো, ওই নিয়ে এসে সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হেসেলে ঢুকবেন না। তার শ্বশুর বাড়ির লোকে দোবলা আমি রাধে খাওয়াচ্ছি, অথচ তার টিকি নেই। ও মা, দেখছো না আমি এখানে পড়ছি, তুমি একটু চুপ করবে? আচ্ছা কে পড়ছে, পড়ে একেবারে জজ ব্যারিস্টার হয়ে যাবে। পড়ছে ছাই, কিচ্ছু হবে না। ওই তো দিদির পেছনে দিনরাত গুড়গুড় 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 করছো। দিদির ভবিষ্যৎ অন্ধকার হয়েছে, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
তোমাকে এ কথা কে বলেছে মনোরমা? আমার রাধা মায়ের ভবিষ্যৎ অন্ধকার। এতে বলা বলির কি আছে? হ্যাঁ, কি আছে বলা বলির? যে মেয়ের বাপ ধিঙি মেয়েকে শ্বশুর বাড়ি না পাঠিয়ে নিজের কোলে বসিয়ে রেখে দেয়, রাজপুত্রের মতো জামাইকে রাজ সিংহাসন থেকে টেনে নামিয়ে এনে ধান খেতে মাটি কোপাতে পাঠায়, সে মেয়ের ভবিষ্যৎ দিয়ে নতুন করে বলার কি আছে গো? হ্যাঁ, ওই একখানি রাধারানী বস্ত্র নয়, ওইটা দেখে তোমার মেয়েকে কোলে বসিয়ে রেখে দিলে। এরপর তোমার বন্ধুর বউ কৃষ বাবা মেয়েকে যদি শ্বশুর বাড়ি ফিরিয়ে যেতে না চায়, তখন কি করবে তুমি? কৃষ দাদাকে তুমি তো এখনো চেনোই নি মা। কৃষ্ণা এত কষ্ট করছে কেন? দিদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তো। ও বাবা, তাই নাকি গো মা? হ্যাঁ, তুমি তোমার কৃষ দাদাকে চিনে গেলে, আমি চিনলাম না। বাবা রে বাবা, তোমার চোখ ফুটে গেল মা গো, আমার চোখ ফুটলো না। সেটা হতেও তো পারে, ওর চোখ ফুটেছে, তোমার চোখ ফোটেনি। তুমি তো নিজের মেয়েকেই চিনতে পারোনি মনোরমা। তুমি তো রাধা মাকেই চিনতে পারোনি। মা হয়ে মেয়েকে এখনো ভালোবাসতে শেখোনি। কৃষকে চিনবে কি করে? বাবা, এই যে দেখে 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 ঘুরো 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 ঘুরো। মা, তোমার কি হচ্ছে গো? আজ দেখি একেবারে উল্টো সুরে গান ধরলে। বাজে কথা বলো না তো, চুপ করো। রাধামা কোথায়? ওর রাতের খাবার ওষুধ সব দিয়েছো? এ কোথায় যে তাকে খাবার দেবো ওষুধ দেবো, তার তো কোনো পাত্তাই নেই। পাত্তা নেই মানে? এত রাত হয়ে গেল, রাধামা এখনো বাড়ি ফেরেনি? কোথায় গেছে? কি করে জানবো বলো? তোমার নবাব নন্দিনী মেয়েকে আমাকে রিপোর্ট করে যায় কখন কোথায় যাচ্ছে। আমি তোমাকে পশ্চাপষ্টি বলে দিচ্ছি, এই মেয়ে তোমাকে ডুবিয়ে ছাড়বেই ছাড়বে। ওই তো দিদি এসে গেছে। রাধামা কোথায় গিয়েছিলি তুই এত রাতে? কি হলো, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। তোকে বারবার বারণ করা সত্ত্বেও কোথায় গিয়েছিলি তুই? বাবা, কি হলো বাবা, কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? কি হয়েছে আমাকে বল। হ্যাঁ, বাবাকে বল, বল বল কি হয়েছে? কি হয়েছে বাবা? বাবা, কুমড়ামুখ হারিয়ে গেছে বাবা। ওকে ওকে আমি সকাল থেকে ফোনে পাচ্ছি না। ও যেখানে রাত্রিবেলা ঘুমোতে আসে গাছতলে, ওখানেও আজকে আসেনি। ওকে আমি রাস্তাঘাট সব জায়গায় খুঁজে বেরিয়েছি বাবা, ও কোথাও নেই। ওকে আমি কোথাও পাইনি বাবা। এখন আমি কুমড়ামুখকে কোথায় খুঁজে পাবো বাবা? কোথায় খুঁজে পাবো? শান্ত হ। গেছে গেছে চলে গেছে। আমি বলেছিলাম, আমি 1000 বার বলেছিলাম ওগো করো না, ওই ছেলেকে দিয়ে মাটি কুপিও না, শাড়ি বিক্রি করিও না, বলেছিলাম। চলে গেছে কৃষ বাবা, চলে গেছে। ওরে রাধা, তোর বর হারায়নি রে, তোর বর পালিয়ে গেছে, পালিয়ে। হ্যাঁ, দুধের শিশু নাকি রে যে হারিয়ে যাবে? মনোরমা চুপ করবে তুমি? কতবার বলেছি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। কাঁদিস না মা, কাঁদিস না। ওরে কৃষ কোথাও হারায়নি। ওকে আমি ফেরার সময় দেখেছি, রাস্তায় দেখেছি। কি বললে তুমি? কুমড়ামুখের সাথে তোমার দেখা হয়েছে? কোথায় দেখা হয়েছে বাবা? কোথায় দেখা হয়েছে? ওই তো বীরপাড়ার মোড়ে। আমি রিক্সা করে ফিরছিলাম, তখন দেখতে পেয়েছি। বীরপাড়ায় কুমড়ামুখ কি করতে গেছে? সেটা তো আমি বলতে পারবো না রে মা। তবে দেখলাম খালি হাতে রাস্তা দিয়ে উদ্ভ্রান্তের মতো হাঁটছে। খালি হাতে ঘুরছিল? তাহলে কি গুমরামুখের সব শাড়ি বিক্রি হয়ে গেছে? বাবা, তোমার সাথে কি গুমরামুখের কথা হয়েছে বাবা? না না না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আর এখন তো কথা বলার সময়ও নয়। আমি চাই কাল সন্ধ্যেবেলার মধ্যে কৃষ তার রোজগার করা 10,000 টাকা নিয়ে আমার সামনে এসে দাঁড়াক। আমার বিশ্বাস কুমড়ামুখ কাল ঠিক টাকা নিয়ে আসবে বাবা। তোমার দেওয়ার শর্ত ও ঠিক পূরণ করবে। সে ব্যাপারে যে আমারও দৃঢ় বিশ্বাস আছে রে মা। আমি মুখে যাই বলি না কেন, আজ যখন কৃষ আমার সঙ্গে কথা বলছিল,
আমি ওর চোখে আগুন দেখেছি। কিন্তু রাধামা, শুধু টাকা নিয়ে এলেই তো হবে না রে মা। কৃষকে তো নিজেকে নিরপরাধ প্রমাণ করতে হবে। তোকে যে বিষটা দিয়েছিল সেই আসল দোষীর সন্ধান ওকে নিয়ে আসতে হবে। বাবা, আমাকে যে বিষ দিয়েছিল তার নামও তুমি কাল সকালেই জানতে পেরে যাবে, কারণ হারু পুলিশের জালে ধরা পড়েছে। আর আজ রাতের মধ্যেই ওর পেট থেকে আসল অপরাধীর নাম বার করে নেবে গৌরবদা। হারু ধরা পড়েছে?